৮০ কিংবা ৯০-এর দশকে বড় হওয়া যে কোনো ভারতীয় বাঙালি যুক্তিবাদ শব্দটার সঙ্গে পরিচিত হয়েছেন। সে বিজ্ঞান মঞ্চই হোক বা যুক্তিবাদী সমিতি, ডক্টর আব্রাহাম কপুর হন কিংবা প্রবীর ঘোষ, নাম শোনেননি এমন হতেই পারে না। আপনি আস্তিক হন অথবা নাস্তিক হয়ে যান পরে, এদের দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত তো হয়েছিলেন। আজ নিজের মতো করে ভাবতে গিয়ে মনে হচ্ছে যুক্তিবাদ নিজেই একটা অন্ধবিশ্বাস নয় তো। যে কোনো বাদই হলো বিশ্বাস, এবং বিশ্বাস মানে কম বেশি অন্ধ। বিজ্ঞান কখনো বিশ্বাস করে না, বিজ্ঞান খালি প্রশ্ন করে। বিজ্ঞান বলে এত অবধি ঠিক আছে, এরপর কি? বিজ্ঞান এমনকি নিজেকেও প্রশ্ন করে, কিন্তু যে কোনো বাদ প্রশ্ন করা পছন্দ করে না, শুধুই মেনে নিতে বলে, এবং তাকে প্রশ্ন করা তো একদম পছন্দ করে না। কিভাবে বুঝবেন কোনো কিছু বিজ্ঞান নাকি বিশ্বাস? যখনই দেখবেন প্রশ্ন করলে, চ্যালেঞ্জ করলে কোণঠাসা হয়ে গেলেই রেগে যাওয়ার বা ইমোশনাল হয়ে যাওয়ার ব্যাপার ঘটছে। যখনই চ্যালেঞ্জের উত্তর দিতে না পারলে সারা জীবনের বিশ্বাসের কথা বলে, এতদিন এটাই বিশ্বাস করে এসছি, আজ আর অবিশ্বাস করতে বলো না বাবা, এই ধরনের কথা হচ্ছে, তখনই বুঝবেন এটা বিজ্ঞান নয়, এটা বিশ্বাস। এবং যে কোনো বিশ্বাসই ওই যে অন্ধ। রেগে গিয়ে আমাকে নাকচ করার আগে আমার পয়েন্টগুলো একটু শুনবেন ধর্মাবতার। কোনো এক মহাপুরুষ বলেছিলেন, তোমার বিশ্বাস যদি এতই ঠুনকো হয় যে দুটো প্রশ্ন করলেই ভেঙে যাবে, তাহলে তার ভেঙে যাওয়াই উচিত। আজ আমার প্রশ্নগুলো শুনুন, দেখুন আপনার বিশ্বাস কতটা মজবুত নাকি ঠুনকো। আর হ্যাঁ, এর আগে মার্ক্সবাদ কি একটি ধর্ম, এই প্রশ্ন করে একটা ভিডিও পোস্ট করেছিলাম। আজও না হয় আরেকটা অস্বস্তিকর ভিডিও পোস্ট করছি, নিজেই দেখুন। যুক্তিবাদ নিজেই কি একটি বিশ্বাস? যুক্তিবাদ বনাম বিজ্ঞানের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজের বিষয়ে ভিডিও পোস্ট করছি প্রত্যেক সপ্তাহে। এখনো না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আপনার কোন বন্ধুর কাজে লাগে। তাহলে দুটো বিষয় রইল, সাবস্ক্রাইব আর শেয়ার। আমরা শুরু করি যুক্তি দিয়ে। যুক্তি ব্যাপারটা কোথা থেকে আসে? যুক্তি আসে অভিজ্ঞতা থেকে, লজিক আসে এক্সপিরিয়েন্স থেকে। যা আপনার অভিজ্ঞতার ভেতরে আছে তা আপনার যুক্তির ভেতরেও আছে, যা আপনার এক্সপিরিয়েন্সের বাইরে তা আপনার লজিকেরও বাইরে। তর্ক করার দরকার নেই, আমি 3টে উদাহরণ দিচ্ছি, দেখুন আপনার নিজের জীবনের সাথে মিলে যায় কিনা। প্রথম উদাহরণে মনে করুন এমন একজন মানুষ আছেন যিনি জীবনে কোনোদিন কোনো রকমের আকাশযান দেখেননি। প্লেন নয়, হেলিকপ্টার নয়, কোনো রকেট নয়, এমনকি কোনো গ্লাইডারও নয়। তাকে যদি আপনি বোঝাতে যান, জানো তো একটা বড় বাসের মতো বা একটা বড় হলঘরের মতো জিনিস আছে, যার ভেতরে 300-400 মানুষ বসে থাকে এবং গোটা ব্যাপারটা আকাশে উড়ে যায়, সে কখনো কোনো যুক্তি দিয়ে সেটাকে মেনে নিতে পারবে? সে তার জীবনে উড়তে পারা জিনিস বলতে পাখি এবং পতঙ্গ দেখেছে। সে ভাববে, আচ্ছা বড় একটা পাখি, তাহলে অনেক বড় পাখি, তার পিঠে চড়ে অনেক লোক আকাশে উড়ে যেতে পারে। আপনি বলবেন, না না, পিঠে চড়বে কেন, পেটের ভেতরে থাকে। এবং শুধু থাকেই না, 300-400 লোক বসে থাকতে পারে, হাঁটাচলা করতে পারে, টয়লেট যেতে পারে, খাবার খেতে পারে, সিনেমা দেখতে পারে, ঘুমোতে পারে, মালপত্র রাখতে পারে। সে ভাববে পেটের ভেতরে থাকলে তো হজম হয়ে যাবে, একটা বললেই হলো, যা খুশি বলবে আর আমি মেনে নেব। যতক্ষণ না তার অভিজ্ঞতায় আসছে ততক্ষণ তার লজিকে আসবে না। আপনি এবার এই মানুষটাকে একটা 2 সিটার প্লেনও যদি দেখান, যদি দেখিয়ে দেন ওই দেখো দুজন মানুষ একটা জিনিসের ভেতরে বসে আকাশে উড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গোটা ব্যাপারটা তার কাছে লজিক্যাল মনে হবে। তার মনে হবে যে দুজন উড়ছে এমন অভিজ্ঞতা যদি হতে পারে, তাহলে 200 বা 300 জন উড়ে যাওয়ার মতো ঘটনাও সম্ভব। তার কাছে তখন ব্যাপারটা যুক্তিযুক্ত বলে মনে হবে। দ্বিতীয় উদাহরণ হিসেবে ধরুন একজন বর্ণান্ধ মানুষ আছেন, কালার ব্লাইন্ড, যে মানুষেরা রঙের পার্থক্য করতে পারেন না। সেরকম একজন মানুষকে গিয়ে যদি আপনি বলেন যে শোনো, আমাদের ক্লাবের প্রোগ্রাম আছে, 150 চেয়ার পাঠিয়ে দিও, আর এই রঙের চেয়ার দেবে, কিন্তু ওই রঙের চেয়ার ভুলেও পাঠাবে না। সেই মানুষটা কোনো যুক্তি দিয়ে বুঝবে? একই কোম্পানির, একই ব্র্যান্ডের, একই স্টিকারে নাম লেখা, একই রকম দেখতে, ভাড়াও সে একই নিচ্ছে, অথচ এই চেয়ার চলবে ওই চেয়ার চলবে না, সে কোনো যুক্তি দিয়ে বুঝবে না। এবার যদি বর্ণান্ধদের, কালার ব্লাইন্ড মানুষদের দেখার জন্য যে স্পেশাল চশমা আছে, সেরকম একটা কিছু ওনাকে দেওয়া যায়,
সে যে মুহূর্তে সেই চশমাটা চোখে লাগিয়ে রং দেখা শুরু করবে, তার কাছে গোটা ব্যাপারটা যুক্তিযুক্ত হয়ে যাবে। সে এই চেয়ার এবং ওই চেয়ার নয় এই পার্থক্য বুঝতে পারবে। পরের বার আপনি তাকে বলার সাথে সাথেই সে বলবে, হ্যাঁ তোমাদের প্রোগ্রাম তো, এই চেয়ার দিতে হবে, তো ওই চেয়ার দেয়া যাবে না, পাঠিয়ে দেব। অভিজ্ঞতা এলো, যুক্তিতেও চলে এলো। তৃতীয় উদাহরণে আসা যাক। ধরুন যে মানুষ সারা জীবন রাস্তার পাশের চায়ের দোকান থেকে 10 টাকায় দুধ চা খেয়ে অভ্যস্ত, তাকে যদি আপনি বলেন যে জানো তো বড় হোটেলে 310 টাকা চায়ের দাম, সেই মানুষটা কোনো লজিক দিয়ে কোনো যুক্তি দিয়ে মেনে নিতে পারবে? সেই ওটুকুই দুধ, ওটুকুই চিনি, ওটুকুই চা পাতা, ওটুকুই জল ওই একটা কাপে করে দিচ্ছে, 10 টাকার চা 310 টাকা হয় কি করে? সে কোনোভাবে মেনে নিতে পারবে না। আপনি সেই মানুষটাকে মাত্র 24 ঘন্টা কোনো একটা 5 স্টার হোটেলে রেখে দেখুন। 24 ঘন্টা থাকার পর থেকে সে নিজেই বলবে যে হ্যাঁ হতেই পারে, এখানে তো এরকম দাম হওয়া স্বাভাবিক। তার অভিজ্ঞতা এলো, যুক্তিতেও চলে এলো। এবারে আসি বিজ্ঞানের কথায়। ছোটবেলায় পড়েছিলেন মনে আছে, বিজ্ঞান মানে 3টে ধাপ: পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। পরীক্ষা গবেষণাগারে হয়, আমাদের জীবনের ক্ষেত্রে আমরা প্রয়োগ বলতে পারি। প্রয়োগ, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত মানে আপনি কিছু করবেন, ফল দেখবেন, তবে ঠিক করবেন মানব কি মানব না, কাজে লাগবে কি কাজে লাগবে না। কোনোভাবে যদি আপনি প্রথম দুটো ধাপ পরীক্ষা এবং পর্যবেক্ষণ বাদ দিয়ে সিদ্ধান্ত নিয়ে নেন, কোনো কিছু মেনে নেন অথবা অমান্য করেন, গ্রাহ্য করেন অথবা অগ্রাহ্য করেন, তাহলে সেটা বিজ্ঞান হলো না, সেটা হলো বিশ্বাস। শোনা কথা হলো সেটা। যে কারোর কথা শুনে বা কোনো কিছু পড়ে কোনো কিছু মেনে নেওয়া বা সিদ্ধান্ত নেওয়া বিজ্ঞান নয়, ওটা বিশ্বাস। এবারে আসি যুক্তিবাদের কথায়। যুক্তিবাদের মধ্যে যুক্তি শব্দটা তো আছে, কিন্তু তার প্রয়োগ নেই। যুক্তিবাদের মূল কথা হলো পরীক্ষা এবং পর্যবেক্ষণ বাদ দিয়েই সব কিছুকে অগ্রাহ্য করা। আমি নিজে ছোটবেলায় ছাত্র জীবনে যুক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। আন্দোলনের মূল বক্তব্য ছিল যাবতীয় সাধু সন্ত বাবা যোগী এরা সবাই ভণ্ড, বুজরুক, এদের সমস্ত কাজ কুসংস্কার। এবং মূল কথাটা ছিল আমাদের দেশের যা কিছু বুজরুকি, পশ্চিমের যা কিছু সব কিছু বিজ্ঞান। আজ এসে বুঝি যুক্তিবাদের গোটা আলোচনায় দুটো ফাঁক ছিল। 1 নম্বর হলো পশ্চিমের টেকনোলজিকে সায়েন্স বলে মেনে তাকেই মাথায় তুলে রাখা, এবং 2 নম্বর হলো আমাদের দেশের যা কিছুকে কোনো রকমের পরীক্ষা বা পর্যবেক্ষণ ছাড়াই অগ্রাহ্য করা বা উড়িয়ে দেওয়া। মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে মানুষ যা এসে বলছে সেগুলোকে তর্ক করে বা প্রশ্ন করে উড়িয়ে দেওয়া। ধরুন কেউ এসে আমাকে বলল, জানো জ্যোতিষ আমার হাত দেখে এই কথা বললে এবং সেটা মিলে গেছে। আমি সত্যি সত্যি জ্যোতিষে এরকম সম্ভব কিনা সেটা নিজে পরীক্ষা করে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিইনি। আমি সরাসরি উড়িয়ে দিয়েছি, বলেছি দূর, ওসব মনের ভুল, আরে ওগুলো সাইকোলজি, বুঝলে তো, তোমার মনের কথা বুঝে ওরকম 2-4টে কথা আমিও বলতে পারি, তোমার মনে হবে মিলে গেল, আসলে কিচ্ছু না। আমি চেপে দিয়েছি, উড়িয়ে দিয়েছি, নিজে পরীক্ষা করিনি। কেউ যদি এসে বলেছেন, জানো অমুক যোগী সূক্ষ্মদেহে ভ্রমণ করতে পারেন, আমি তার কথায় হেসেছি। অথচ আজ সিআইএর ডিক্লাসিফাইড ডকুমেন্টে দেখা যাচ্ছে 50-এর দশকে সিআইএর লোকেরা ভারতের বিভিন্ন আশ্রমে এসে সূক্ষ্মদেহে ভ্রমণ করা বা অ্যাস্ট্রাল ট্র্যাভেলের টেকনোলজি শিখে তাদের দেশে ফিরে গিয়ে ল্যাবরেটরি কন্ডিশনে সেটাকে পারফেক্ট করে এসপিওনাজের জন্য, গুপ্তচর বৃত্তির জন্য অ্যাস্ট্রাল ট্র্যাভেলকে ব্যবহার করত। আপনি ইন্টারনেটে গিয়ে সিআইএ অপারেশন স্টারগেট বা প্রজেক্ট স্টারগেট চেক করে দেখতে পারেন। কেউ যদি বলতেন অমুক সাধু বা অমুক সন্ত শূন্য থেকে কোনো ফুল বা বিভূতি কিংবা রুদ্রাক্ষ সামনে নিয়ে আসতে পারেন, ভক্তদের হাতে দিতে পারেন, আমরা সেটাকে আরে পাতি ম্যাজিক ট্রিক বলে উড়িয়ে দিয়েছি। নিজে কখনো পরীক্ষা করিনি সত্যি সত্যি শূন্য থেকে ওরকম কোনো কিছু হাতে নিয়ে আসা যায় কিনা এবং সত্যি সত্যি তার কোনো টেকনিক আছে কিনা। কেউ যদি বলতেন অমুক যোগী চোখ বাঁধা অবস্থাতেই কারোকে দেখে সব কিছু বলে দিতে পারেন, কিংবা রাস্তায় খেলা দেখানো একটা বাচ্চা ছেলে সে দূর থেকে যাওয়া কোনো মানুষের চেহারার বর্ণনা দিয়ে দিতে পারে, আমরা সেটাকে উড়িয়ে দিয়েছি, কিংবা কত রকমের চালাকি করে সেটা করা সম্ভব সেসব বলে গিয়েছি। কিন্তু আজ
আপনি ইন্টারনেটে গিয়ে ইনটিউশন কোর্স বা মিড ব্রেন অ্যাক্টিভেশন বা থার্ড আই অ্যাক্টিভেশন বলে যে কোনো কোর্স খুঁজুন, 1000 টাকারও কমে যে কোনো বাচ্চা এই কোর্স করে চোখ বাঁধা অবস্থায় পড়তে, লিখতে বা দেওয়ালের ওপরে থাকা কোনো মানুষের বর্ণনা দিয়ে দিতে পারে। অথচ আমরা সে সময় উড়িয়ে দিয়েছি এবং যে যাই বলেছে মানুষের অভিজ্ঞতাকে নাকচ করার জন্য প্রশ্ন করেছি, কিভাবে হয় বোঝাও, যুক্তি দিয়ে বোঝাও, যুক্তি দিয়ে না বোঝালে যেন ওটা নেই। কিন্তু ব্যাপার হলো যে আমাদের জীবনের সব অভিজ্ঞতা যুক্তি দিয়ে বোঝার মতো জ্ঞান বা বুদ্ধি কি এই মুহূর্তে আমাদের আছে? বা তার থেকেও বড় কথা হলো, কিভাবে হয় বা ব্যাখ্যার কি প্রয়োজন আছে? হয় কিনা সেটা আমার কাজে লাগে কিনা সেটুকুই যথেষ্ট নয় কি? দেখুন, কিভাবে হয় এই প্রশ্ন বিজ্ঞানের 3টে ধাপের মধ্যে আসেই না। আপনি এখনই বলবেন কিভাবে হয় গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কম্পালসারি নয়। পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্তের মধ্যে কিভাবে হয় আছে পরীক্ষা এবং পর্যবেক্ষণের মাঝখানে। এ ব্যাখ্যা পেলে ভালো, না পেলেও কিছু যায় আসে না। ধরুন আপনি জ্বর হলে কি খান? প্যারাসিটামল খান, কারণ আপনি প্যারাসিটামল প্রয়োগ করে দেখেছেন যে জ্বর কমে, তাই সিদ্ধান্ত নিয়েছেন প্যারাসিটামল আমার কাজে লাগে। যদি প্যারাসিটামল খেয়ে দেখতেন জ্বর কমছে না, তাহলে সিদ্ধান্ত নিতেন প্যারাসিটামল আমার কাজে লাগে না। তখন অন্য কোনো ওষুধ আপনি প্রয়োগ করতেন, দেখতেন তাতে কমে কিনা, তারপর সেটাকে ব্যবহার করা বা না করার সিদ্ধান্ত নিতেন। এর মাঝখানে প্যারাসিটামল কিভাবে কাজ করে সেই জ্ঞানের কি আপনার প্রয়োজন আছে? কেউ কি জানে আদৌ কিভাবে কাজ করে? তো আপনি যে কিভাবে হয় না জেনেও প্যারাসিটামল ব্যবহার করছেন, এটা কি আপনার অন্ধবিশ্বাস? না তো, এটা বিজ্ঞান। বিজ্ঞানসম্মত কাজ করছেন, কারণ আপনি বারে বারে প্রয়োগ করছেন, বারে বারে একই ফল দেখছেন, তার ফলে আপনি সিদ্ধান্ত নিয়েছেন। কিভাবে হয় প্রয়োজন নেই। আমরা যে বাড়িতে রান্না করি সেই রান্নাটা কিভাবে হয় কি আমাদের জানার দরকার আছে? সেই ভাত, রুটি, তরিতরকারির মধ্যে কি রাসায়নিক বা ভৌত পরিবর্তন ঘটাতে একটা রান্না রান্না হয়ে ওঠে জানার দরকার নেই। এমনকি আগুনটা কিভাবে জ্বলে, আগুন কিভাবে হয় জানি না, জানার দরকার নেই। হয় কি না এটুকুই। আমি যতবার প্রয়োগ করব একই রকমের ফল পাচ্ছি কিনা, তাহলে সিদ্ধান্ত নেব ব্যবহার করব, অথবা সিদ্ধান্ত নেব ব্যবহার করব না, এটুকুই। কেউ যদি আমাকে এসে বলেন, জানো তো মাথা গরম থাকলে তর্জনীতে মুক্তা ধারণ করলে মাথা ঠান্ডা হয়, ওটাকে আগেই নাকচ করে দেওয়ার আগে, হেসে উড়িয়ে দেওয়ার আগে বা কিভাবে হয় প্রশ্ন করার আগে আমাকে দুটো কাজ করতে হবে। হয় আমার নিজের মাথা গরম থাকলে নিজের তর্জনীতে মুক্তা ধারণ করতে হবে, কয়েক মাস ধরে দেখতে হবে যে আমার সত্যি মাথা ঠান্ডা হচ্ছে কিনা, তারপর আমাকে সিদ্ধান্ত নিতে হবে। অথবা নিজে ধারণ না করলেও মাথা গরম করা জনাদশেক মানুষ যারা হাতে মুক্তা ধারণ করেছেন তাদেরকে কয়েক মাস ধরে অবজার্ভ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে যে তাদের মাথা ঠান্ডা হয়েছে কিনা। 10 জনের মধ্যে অন্তত 6 জনের যদি ঠান্ডা হয়, তখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ, মুক্তা কাজ করে। 10 জনের মধ্যে 6 জনেরও যদি ঠান্ডা না হয়, তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে না, কাজ করে না। এটাই হলো বিজ্ঞান। পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, এটা ছাড়া কোনো কিছু গ্রাহ্য অথবা অগ্রাহ্য করা চলে না। পরীক্ষার ফল আমার পছন্দ নাই হতে পারে, আমার বক্তব্য বা আমার মতাদর্শের সাথে নাই মিলতে পারে, কিন্তু বিজ্ঞানের তাতে কিচ্ছু যায় আসে না। কারোর ব্যক্তিগত বিশ্বাস বা মতামত দিয়ে বিজ্ঞানের কিছু যায় আসে না। বিজ্ঞান শুধু দেখে একই পদ্ধতিতে পরপর পরপর রিপিট করা হচ্ছে কিনা, সবার ক্ষেত্রে একই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে কিনা। প্যারাসিটামলের ক্ষেত্রে যদি কিভাবে হয় না জেনেই ব্যবহার করে যাওয়াটা বিজ্ঞানসম্মত হয়, তাহলে মুক্তার ক্ষেত্রেও কিভাবে হয় না জেনেই বা না জিজ্ঞেস করেই ব্যবহার করে যাওয়াটা বিজ্ঞানসম্মত। পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্তের ধাপ পরপর চলছে কিনা, এটাই হলো ব্যাপার। বহু ক্ষেত্রেই আজকের দিনের বিজ্ঞান গবেষণায় পাওয়া কোনো পর্যবেক্ষণ বা কোনো তথ্য কিভাবে হয় বা তার ব্যাখ্যা এই মুহূর্তে আমরা জানতে পারি না। সেটা হয়তো বহু বছর পরে তার ব্যাখ্যা জানা যায়। তার জন্য সেই আবিষ্কার বা উদ্ভাবনের ব্যবহার বা তার মান্যতা মোটেও কমে যায় না। তথাকথিত যুক্তিবাদ তার অনুগামীদের পরীক্ষা এবং পর্যবেক্ষণ থেকে সরিয়ে রেখে শুধুমাত্র অগ্রাহ্য করার সিদ্ধান্ত নিয়ে চলতে বলে। ওটা বিজ্ঞান নয়। বিজ্ঞান হলো নিরন্তর প্রশ্ন করা,
এমনকি নিজেকেও প্রশ্ন করা, আপনার নিজের জীবনের অভিজ্ঞতায় যা যা ঘটছে অথবা অন্যের জীবনে আপনি যা নিজের চোখে ঘটতে দেখছেন সেটাই একমাত্র সত্য, তার বাইরে সবকিছু শোনা কথা। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প পোস্ট করছি আমি, শুধুই অডিও, কাজ করতে করতে শুনুন। আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।